আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, সম্মানিত অভিভাবক মণ্ডলী, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং আপনারা যারা দেখছেন, আজকের ক্লাসে সকলকে স্বাগতম। আমি এআর মোহাম্মদ মেহেদি মাসুম চৌধুরী, সহকারী শিক্ষক, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দিনাজপুর। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বরাবরের মতো আমি আজকেও পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করব। আজকে পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাস এবং আমার ব্যক্তিগত ষষ্ঠ ক্লাস। তো আমরা ভূমিকা না বলে ক্লাসে চলে যাই। আমরা আজকে একটি ভিডিও দিয়ে শুরু করি। শিক্ষার্থীরা, তোমরা একটা ভিডিও দেখো তো দেখি। কি দেখতে পাচ্ছ? পাও একটি গাড়ি, একই গাড়ি প্রথমবার এসে আঘাত করলো একটা খুঁটিতে। গাড়িটি আঘাত করার পরে খুঁটিটি পড়ে গেল না। গাড়িটি আবার যখন একটু বেশি জোরে এসে আঘাত করলো, খুঁটিটি পড়ে গেল। বুঝতে পেরেছো আমরা আজকে কি নিয়ে আলোচনা করব? আজকের আমাদের আলোচনার বিষয় হলো ভরবেগ। আজকের আমাদের আলোচনার বিষয় হলো ভরবেগ। আমরা ভরের সঙ্গে পরিচিত, বেগের সঙ্গেও পরিচিত। তাহলে ভরবেগ কি জিনিস? ভরবেগ হলো ভর এবং বেগের গুণফল। ঠিক আছে? তাহলে ভরবেগ হলো ভরবেগ, ভর গুণন বেগ। একটু আমরা আরেকটু বিস্তারিত যাই, একটু দেখি। প্রথমবার খুঁটিটি ভাঙেনি, কিন্তু দ্বিতীয়বার খুঁটিটি ভাঙলো কেন? কারণ গাড়ি একই ছিল, ভর একই ছিল, কিন্তু বেগের পরিবর্তন হয়েছে। বেগের যখন বৃদ্ধি পেয়েছে, বেগ যখন বৃদ্ধি পেয়েছে, তখন কিন্তু ভরবেগ বৃদ্ধি পেয়েছে। ভরবেগ বৃদ্ধি পাওয়ার কারণে দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু খুঁটিটা ভেঙে গেছে। ঠিক আছে? গাড়িটি একই ছিল, মানে ভর একই ছিল, বেগটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ বেগটা বৃদ্ধি পেয়েছে। ওকে, এখন এই ভরবেগকে আমরা পি দ্বারা প্রকাশ করি। তাহলে ভরকে এম দ্বারা প্রকাশ করি আর বেগকে ভি দ্বারা প্রকাশ করি। তাহলে আমাদের পি ইজ ইকুয়াল টু এম ভি। ঠিক আছে? ওকে, এখন আমরা একক যদি দেখি, একক ভরবেগের একক তাহলে কি? ভরের একক কি? কেজি বা কিলোগ্রাম। বেগের একক হলো মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। যদি আমি এটার মাত্রা নির্ণয় করতে চাই, কেজি মাত্রা হলো এম, এটা মিটার পার সেকেন্ড। তার মানে কি? এল দৈর্ঘ্য, লেন্থের, সেকেন্ড সময়, টি ইনভার্স 1। তাহলে এর মাত্রা হলো। এখন যদি বলা হয় ভরবেগ কোন রাশি, ভেক্টর রাশি নাকি স্কেলার রাশি, দিক রাশি না অদিক রাশি? খেয়াল করে দেখো, ভরটা হলো কোন রাশি? ভরটা হলো স্কেলার রাশি, অদিক রাশি। আর বেগ হলো কি? বেগ ভেক্টর রাশি। তাহলে আমাদের ভরবেগ হলো, এটি হলো দিক রাশি, এটি হলো দিক রাশি। তাহলে ভরবেগ হলো আমাদের দিক রাশি। আমরা ভরবেগ সম্পর্কে
আরো কয়েকটি বিষয় একটু দেখি। দেখো আগের মতোই ওই চিত্রটাই, এখানে আরো কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজি আমরা। প্রথমবার কেন ভাঙেনি? কারণ প্রথমবার ভরবেগ কম ছিল। দ্বিতীয়বার যখন আমি বেগ বৃদ্ধি করে দিয়েছি, একই ভর, বেগ ভিন্ন হওয়ায় কি ভরবেগ ভিন্ন হয়ে গেছে, যার কারণে প্রথমবার খুঁটিটি ভাঙেনি, দ্বিতীয়বার খুঁটিটি ভেঙেছে। দেখো তো এখানে আমি দুইটি গাড়ি দেখাচ্ছি, একটা একটু বড়, একটা একটু ছোট। তো এই গাড়ি দুইটি একই বেগে মনে করে চলমান আছে গাড়ি দুইটি, আর দুইটি গাড়ি একসাথেই ব্রেক করা হয়েছে। তাহলে কোন গাড়িটি আগে থামবে বলো তো দেখি? দেখো একটা ছোট গাড়ি, একটা বড় গাড়ি, তাই না? দুইটি একই বেগে চলমান, একই বেগে যদি চলমান হয়, তাহলে যদি ব্রেক দুইজনে যদি একই সময় ব্রেক করে এবং ব্রেকের পরিমাণ অর্থাৎ যে ফোর্সটা প্রয়োগ করা হয়েছে সেটিও যদি একই হয়, তাহলে কোন গাড়িটি আগে থামবে? যার, হ্যাঁ থ্যাংক ইউ, যেটির ভরবেগ কম সেটি আগে থামবে, আর যেটির ভরবেগ বেশি সেটি পরে থামবে। কারণ ভরবেগ বেশি থাকার কারণে এটি ওই ফোর্সকে বেশি অতিক্রম করতে পেরেছে। বুঝতে পেরেছ? ওকে। এখন এই ভরবেগ সংক্রান্ত আমাদের কিছু বিভিন্ন সড়কে বিভিন্ন দুর্ঘটনা ঘটে। এখানে কিন্তু ভরবেগ একটি ফ্যাক্টর। আমরা একটু চিত্রগুলো দেখি এবং এই দুর্ঘটনাগুলোর কারণগুলো একটু অনুসন্ধান করার চেষ্টা করি। দেখো তো, দেখতে পাচ্ছ একটি গাড়ি আসছে আর একটা গাড়িকে ধাক্কা দিয়েছে। ওকে, তাহলে এই অ্যাক্সিডেন্টটার কি কি কারণ? এক নম্বর কারণ দেখো, অতিরিক্ত গতিবেগ। ভর যাই থাক, যদি বেগ বেশি হয় তাহলে ভর ইনটু বেগ, গতিবেগটা ভরবেগটা অনেক বেড়ে যায়। দ্বিতীয় কি? চালকের অদক্ষতা, অর্থাৎ চালক যদি অদক্ষ হয় তাহলে কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় দুর্ঘটনাগুলোর কারণ একটি হলো চালকের অদক্ষতা। চালকের অসাবধানতা, দক্ষ চালক হলেও যদি অসাবধান হয়ে যায় তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে, অর্থাৎ অসাবধানতা দুর্ঘটনার একটি বড় কারণ। ট্রাফিক সিগন্যাল অমান্য করা, মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক, মানে কারণ ট্রাফিক সিগন্যাল অমান্য করা। ট্রাফিক সিগন্যাল মানলে কিন্তু দুর্ঘটনাগুলো ঘটনার সম্ভাবনা অনেক কমে যায়। গাড়ির ব্রেকের সমস্যা, যদি গাড়ি ঠিকমতো ব্রেক করতে চেয়েছে কিন্তু ব্রেক করতে না পারে তাহলে কিন্তু এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটতে পারে। ওকে, দেখো এই চিত্রে দেখো, দুইজনই একবারে গ্লাস ভেদ করে সামনে চলে আসছে। কারণ কি? এগুলো কি কারণে হয়? ভেরি গুড, এই চালক অথবা প্যাসেঞ্জার গাড়ির যে সিট বেল্টটি আছে সেটি বাঁধেনি। তাহলে আরেকটা কি? চালকের সিট বেল্টটা বাঁধার সমস্যা। তাহলে আমরা কারণগুলো একটু দেখি। অতিরিক্ত গতিবেগ, চালকের অদক্ষতা, আর কি? চালকের অসাবধানতা, ট্রাফিক সিগন্যাল অমান্য করা, ব্রেকজনিত সমস্যা, এবং চালকের যে সিট বেল্টটা আছে সেটা না বাঁধা। এগুলো হলো দুর্ঘটনার কারণ। দেখি একটু চিত্রগুলো। তাহলে নিরাপদে ভ্রমণের জন্য আমাদের কি কি প্রয়োজন, বা কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, বা কি কি জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে? এটা ট্রাফিক সিগন্যাল, অর্থাৎ আমাদেরকে অবশ্যই ট্রাফিক সিগন্যাল মেনে চলতে হবে। আমাদের যে যন্ত্রাংশ আছে গাড়ির, ব্যাটারি, পানি দেওয়ার জায়গা, সেখানে পানি আছে কিনা এগুলো একটু চেক করে নেওয়া। চালকের ড্রাইভিং লাইসেন্স আছে কিনা এটা দেখে নিতে হবে, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স থাকলে অনেকটা শিওর হওয়া যায় যে ইনি একজন দক্ষ চালক। আমাদের চাকাটা চেক করে নিতে হবে, ব্রেকটা চেক করে নিতে হবে গাড়ি চালানোর আগে যে এটা ঠিক আছে কিনা। সিট বেল্টটা আমাদের দেখে নিতে হবে, অর্থাৎ বসেই শুরু করার আগে, গাড়ি স্টার্ট দেওয়ার পরেই, অর্থাৎ গাড়ি শুরু করার আগে দেখে আমাদের সিট বেল্টটা
বেঁধে নিতে হবে। অপ্রাপ্ত বয়স্কদের গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। অপ্রাপ্ত অপরিপক্কদের গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলা থেকে বিরত থাকতে হবে এবং যদি ড্রাইভার মোবাইলে কথা নাও বলে, যারা যাত্রী আছে তারাও কিন্তু ড্রাইভারের সঙ্গে কথা বলবে না, চালকের সঙ্গে কোনো কথা বলবে না, তাহলে তার মনোসংযোগের ব্যাঘাত ঘটতে পারে। আর একটা মুহূর্তের ভুল অনেক বড় ক্ষতির কারণ হয়ে যেতে পারে। ঠিক আছে। ওভারলোডও একটি কিন্তু বড় কারণ। তা আমরা এই কারণগুলো দিয়ে খেয়াল রাখবো। ঠিক আছে। আমরা সবাই নিরাপদে যাতায়াত করব। ওকে, ঠিক আছে। এখন আমরা একটু দেখি বস্তুর গতির উপর বলের প্রভাব। বস্তুর গতির উপর বলের প্রভাব। আমরা কয়েকটি চিত্র দেখি। দেখো তো, একজন ফুটবল মারছে, একজন ক্রিকেটার ব্যাট করছে। তৃতীয় চিত্র দেখো তো, তোমরা কি এরকম চিত্র দেখেছো? যদিও বর্তমানে এটা খুব রেয়ার একটি চিত্র। দেখেছো এরকম চিত্র? এটি সাধারণত রেলগাড়িতে রেল ঠিক করার কাজে যারা নিয়োজিত থাকে তারা এটা ব্যবহার করে। এরকম দুজন ব্যক্তি এরকম ঠেলতে থাকে, হ্যাঁ, ঠেলে কিছুক্ষণ পর ছেড়ে দেয়, আবার চলতে থাকে। ঠিক আছে। এখানে একটু লক্ষ্য করে রাখো যে ফুটবল মারছে, ফুটবল যখন শুট করছে, শুট করার কিছুক্ষণ পর কিন্তু বলটি থেমে যাবে। কিন্তু নিউটনের গতির প্রথম সূত্র অনুসারে থামার কথা কি? থামার কথা না, এটি চলতে থাকার কথা, কিন্তু থেমে যায়। কারণ আছে, কারণগুলো পরে বলছি। তাহলে বল প্রয়োগ করলে কি হলো? বস্তুটি কি হলো? বল প্রয়োগের ফলে বস্তুটি গতিপ্রাপ্ত হলো। স্থির বলটি গতিপ্রাপ্ত হয়েছে, তাই না? ওকে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে ক্রিকেট একজন বল করছে আর ব্যাটসম্যান মারছে। ক্রিকেটে বলটা আসলো এদিক থেকে, ব্যাট করে কিন্তু বলের দিকটি ঘুরিয়ে দিল, অর্থাৎ বলের যে গতিটি যে মুখে ছিল এটি ঘুরিয়ে দিল, অর্থাৎ বল প্রয়োগের ফলে বস্তুর গতির দিক পরিবর্তন করা যাচ্ছে। ঠিক আছে। আর তৃতীয়টা কি আছে? তৃতীয়টা আমরা যা দেখছিলাম, তৃতীয়টা ঠেলে দিয়ে ওই বল প্রয়োগের ফলে একটা গতি প্রাপ্ত হচ্ছে এবং ওই গতিতে চলছে কিন্তু। ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই একটু দেখি, আমরা গতদিনই স্যার আইজ্যাক নিউটন সম্পর্কে জেনেছি এবং আমরা জেনেছি যে তিনি তিনটি সূত্র প্রকাশ করেছেন। তিনটির মধ্যে প্রথমটা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা দেখব নিউটনের গতির দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র দেখো, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং যেদিকে বল প্রয়োগ করবে আর এদের ভরবেগের পরিবর্তনটাও সেদিকে হবে। ঠিক আছে, একটু ভালো করে পড়ে দেখো নিউটনের গতির দ্বিতীয় সূত্র। ওকে, আমরা এই নিউটনের গতির দ্বিতীয় সূত্র বোঝার জন্য আমরা একটু খেয়াল করি। মনে করো একটা বস্তু নেওয়া হয়েছে, এই বস্তুটা হলো এই বস্তু। এই বস্তুতে এর স্থির অবস্থায় আছে, অর্থাৎ এর আদিবেগ হলো 0, ইউ হলো এর আদিবেগ। ঠিক আছে। এখন এই বস্তুটিতে একটা বল প্রয়োগ করা হলো, একটা বল প্রয়োগ করা হলো। এই বলটা হলো, আমি বলছি এটাকে সমবল। এটা হলো সমবল প্রয়োগ করা হয়েছে, সমবল প্রয়োগ করা হয়েছে। সমান বল সব সময় ধরে ক্রিয়া করছে। ওকে, এই বস্তুটার উপর এই বলটা টি সময়
বলটা প্রয়োগ করা হয়েছে। টি সময় বল প্রয়োগের ফলে ধরো একটা বস্তুটি এই অবস্থানে আসলো, এটা বি অবস্থানে আসলো, এবং বি অবস্থানে এসে একটি বেগ প্রাপ্ত হলো, সেটি মনে করলাম ভি। তাহলে কি বললাম, একটি বস্তু নিয়েছি, এই অবস্থানে বস্তুটি স্থির ছিল এবং এই অবস্থানে বস্তুটির উপর এফ পরিমাণ সমবল প্রয়োগ করেছি, টি সময় ধরে বল প্রয়োগ করেছি। টি সময় ধরে বল প্রয়োগ করার ফলে এটি ভি বেগ প্রাপ্ত হলো। ঠিক আছে, ধরলাম বস্তুটির ভর হলো এম। তাহলে বলো তো এর আদি ভরবেগ কত? আদি ভরবেগ, বেগ তো আদি আর শেষ নেই, এম, আর বেগ হলো ইউ। তাহলে শেষ ভরবেগ এম ভি। তাহলে বেগের পরিবর্তন কি হয়েছে? ভরবেগের পরিবর্তন কতটুকু হয়েছে? বৃদ্ধি পেয়েছে ভরবেগের পরিবর্তন, তার মানে এম ভি মাইনাস এম ইউ। তাহলে ভরবেগের পরিবর্তনের হার কত হয়েছে? আমি এর আগের ক্লাসে একদিন বলেছি যে যখনই হার থাকবে তখনই কি হবে, টি দিয়ে সময় দিয়ে ভাগ হয়ে যাবে। ভরবেগের পরিবর্তনের হার কত হবে তাহলে? এম ভি মাইনাস এম ইউ বাই টি। ওকে, খেয়াল করে দেখো, এমটা কমন যদি নিয়ে নিই তাহলে ভি মাইনাস ইউ বাই টি। দেখো তো, ভি মাইনাস ইউ বাই টি, এটাকে আমরা কি বলে জানি? এটাকে জানি আমরা এম এ। ওকে, যদি আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা একটু ফিরে যাই, কি বলছে? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার কি হবে? তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যদি ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকে হবে। তাহলে এইটা কার সমানুপাতিক হবে? এটি বলের সমানুপাতিক হবে। তাহলে এম এ সমানুপাতিক এফ, প্রযুক্ত বলের সমানুপাতিক। এখন যদি আমি সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দেই তাহলে সমান চিহ্ন বসবে, এটা হলো কে এফ। এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক, এর মানটা কিসের উপর নির্ভর করবে? অন্যান্য যে অনুষঙ্গগুলো আছে সেটার উপর নির্ভর করবে। ঠিক আছে, এখন আমি যদি মনে করি যে বস্তুটির ভর হলো 1 কেজি, যদি এর উপর আমি 1 নিউটন বল প্রয়োগ করি, 1 কেজি ভরের উপর 1 নিউটন বল প্রয়োগ করি, তাহলে যদি এর ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, তাহলে কি ঘটলো? অর্থাৎ 1 কেজি ভরের উপর 1 নিউটন বল প্রয়োগ করার ফলে এর ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হলো। তাহলে কি হবে? প্রত্যেকটা মান বসিয়ে দিই এখানে। তাহলে এম এর মান হলো 1, এর মান 1 ইন্টু 1, কে ইন্টু 1, অতএব কে ইজ ইকুয়াল টু 1। এখন কে ইজ ইকুয়াল টু যদি 1 এখানে বসিয়ে দেই তাহলে কি হলো? এম এ 1 ইন্টু এফ, অথবা এফ ইজ ইকুয়াল টু এম এ। এইখান থেকে কিন্তু আমরা একক বলের সংজ্ঞা পেতে পারি, অথবা একক বল অথবা 1 নিউটন বলের সংজ্ঞা পেতে পারি। 1 নিউটন বল বলতে কি বুঝি? তাহলে যে পরিমাণ বল 1 কেজি ভরের উপর প্রয়োগ করলে বা ক্রিয়া করলে ওই বস্তুটির ত্বরণ
1 মিটার/সেকেন্ড স্কয়ার হয় তাকে আমরা বলবো 1 নিউটন বল। আবার বলি, 1 কেজি ভরের উপর 1 কেজি ভরের কোনো বস্তুর উপর একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করলে সেই বস্তুটির ত্বরণ যদি 1 মিটার/সেকেন্ড স্কয়ার হয় তাহলে আমরা বলবো সেই পরিমাণ বলটা হলো 1 নিউটন বা একক বল। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা একটা গাণিতিক সমস্যা দেখি। উদ্দীপক দেখো, 10 কেজি ভরের একটি বস্তুর উপর 150 নিউটন বল 20 সেকেন্ড পর্যন্ত প্রয়োগ করা হলো। আমরা একটা একটা করে প্রশ্ন দেখি। 1 নম্বর হলো বল প্রয়োগ করার কারণে কত ত্বরণ সৃষ্টি হলো। তাহলে আমরা 1 নম্বরে যাই। 1 নম্বরে কি বলেছে? ত্বরণ চেয়েছে, তাই না? কি কি দেওয়া আছে আমার কাছে? ইনফরমেশনগুলো আমি সংক্ষেপে লিখছি। আমার এম দেওয়া আছে হলো 10 কেজি, এফ দেওয়া আছে 150 নিউটন, আর কি দেওয়া আছে? সময় দেওয়া আছে, টি হলো 10 সেকেন্ড ক্রিয়া করেছে। যে বলটা প্রয়োগ করেছে সেটা 10 সেকেন্ড পর্যন্ত, সরি 20 সেকেন্ড, 20 সেকেন্ড পর্যন্ত ক্রিয়া আছে, 20 সেকেন্ড পর্যন্ত ক্রিয়া আছে। তাহলে 20 সেকেন্ড পর্যন্ত ক্রিয়া আছে। তাহলে আমাদের 1 নম্বর প্রশ্ন আছে বল প্রয়োগ করার কারণে কত ত্বরণ সৃষ্টি হলো। তাহলে আমরা জানি F = ma। ওই যে একদিন বলেছিলাম যে কিভাবে আমরা বের করব, দেখবো একটু কি কি জানা আছে। দেখো, F জানা আছে, A জানা আছে, জানা A বের করতে হবে, M জানা আছে। ওকে, আবার দেখো আমাদের F এর মান দেওয়া আছে 150 নিউটন, M এর মান দেওয়া আছে 10 কেজি। তাহলে এর মান কত হবে? এর মান বসিয়ে দিই, A = F/m। F কত? 150 নিউটন, আর M হলো 10 কেজি। ঠিক আছে, তাহলে 15 মিটার/সেকেন্ড স্কয়ার। নিউটন/কেজিকে আমরা যদি ভাঙাই তাহলে দেখতে পারবো যে মিটার/সেকেন্ড স্কয়ার, অথবা আমরা এভাবে বলতে পারি ত্বরণের একক যেহেতু মিটার/সেকেন্ড স্কয়ার, আমরা মিটার/সেকেন্ড স্কয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। এবার 2 নম্বর প্রশ্ন কি দেখো তো। 2 নম্বর প্রশ্ন হলো যে 20 সেকেন্ডে এটি কত বেগ প্রাপ্ত হবে। ঠিক আছে, তাহলে আমরা অনেকগুলো গতি সমীকরণ জানি। দেখি একটু, v = u + at, বেগ প্রাপ্ত v, u আছে স্থির বস্তু, একটি বস্তুর উপর ক্রিয়া করা হয়েছে, স্থির বস্তু, যদিও এখন অবশ্য স্থির বলা হয়নি, স্থির বস্তু, স্থির বস্তুর উপর ক্রিয়া করা হয়েছে। তাহলে u হলো 0, u হলো 0, a কত? 15, t এর মান 20, 300 মিটার/সেকেন্ড। ক্লিয়ার? ওকে, তৃতীয় প্রশ্ন একটু দেখি। 40 সেকেন্ড পরে বেগ কত হবে? ওকে, এইখানে একটু টেকনিক্যাল বিষয় আছে। দেখো, বস্তুটি কিন্তু ধরো এই হলো বস্তুটি, এইখানে বল প্রয়োগ করা হয়েছে, এটা ধরো 0 সেকেন্ড, t = 0, এটা হলো 20। এই বলটা কতক্ষণ ক্রিয়া করছে? প্রশ্ন দেখো কতক্ষণ ক্রিয়া করছে, এটা 20 সেকেন্ড পর্যন্ত ক্রিয়া করেছে। এটা হলো 40, 20 সেকেন্ড পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু বলটি ক্রিয়ারত আছে। 20 সেকেন্ড এসে বলটা উইথড্র হয়ে গেছে। এখানে কিন্তু কোনো বাধা নেই বলেই ধরে নেওয়া হচ্ছে, যেহেতু উদ্দীপকে কিছু বলা নেই।
তার মানে 20 সেকেন্ড থেকে 40 সেকেন্ড পর্যন্ত আর নতুন কোনো বল প্রযুক্ত হয়নি। বল প্রযুক্ত হয়নি মানে কি, এটি সমবেগে গেছে। তার মানে ঠিক 20 সেকেন্ডে যে বেগ প্রাপ্ত হয়েছে সে, এই বেগটাই কিন্তু 40 সেকেন্ড পর্যন্ত কন্টিনিউ করেছে। 50 সেকেন্ড 60 সেকেন্ড একইভাবে কিন্তু কন্টিনিউ করবে, সমবেগে যাবে, কারণ এখানে এক্সট্রা কোনো বল প্রয়োগ করা হয়েছে বলে কোনো ইনফরমেশন নেই। আশা করি বুঝতে পেরেছ। তাহলে 3 নম্বরে কি হবে, আমাদের প্রশ্ন ছিল যে 40 সেকেন্ডে কত বেগ প্রাপ্ত হবে। তাহলে ভি এর মান হবে 300 মিটার পার সেকেন্ড। কেন? কারণ সমবেগে গেছে, 20 সেকেন্ডের পরে আর কোনো বল প্রয়োগ করা হয়নি। বুঝতে পেরেছো? ওকে। নেক্সট কোশ্চেন দেখো, 40 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করেছে? 40 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করেছে? ওকে, আমরা একটু দেখি এটা, আমরা একটু ছবিটা মনে রাখার চেষ্টা করি। এইখানে হলো বস্তুটি, এখানে বল প্রয়োগ করা হয়েছে, এটা 0 সেকেন্ড, এইখানে হলো 20 সেকেন্ড, এটা হলো 40 সেকেন্ড। এই পর্যন্ত আমাদের এফটা প্রযুক্ত ছিল, তাই না? ওকে। আর আমাদের ত্বরণ কত হয়েছিল? 15। ওকে, তাহলে এই পর্যন্ত কি সমতরণ না? একই বল প্রযুক্ত হয়ে গেছে, একই বল প্রযুক্ত হয়ে গেছে, তাহলে এটি সমতরণ। সমতরণে চললে অতএব 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব কত হবে? S is equal to ut plus half at square. S is equal to ut plus half at square. তাহলে প্রথমে আদি অবস্থা 0, হাফ, এ কত 15, টি হলো 20 স্কয়ার, 400। তাহলে 200 30 এত মিটার। তাহলে প্রথম 20 সেকেন্ডে আমাদের বস্তুটি অতিক্রম করেছে 3000 মিটার। ওকে, এইখান থেকে কিন্তু সমবেগ আমাদের মনে আছে কি, কত বেগ প্রাপ্ত হয়েছে? এটা 300 মিটার পার সেকেন্ড। তাহলে 20 সেকেন্ড থেকে 40 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব কত হবে? S is equal to v bar t। v bar মানে হলো ভরবেগ, কত 300, t কত হবে? 20 সেকেন্ড থেকে 40 সেকেন্ড, কত সময়? 20 সেকেন্ড। এত মিটার। তাহলে এটাকে আমি বোঝার জন্য S1 দিলাম, এটাকে দিলাম S2। তাহলে মোট দূরত্ব S হলো S1 প্লাস S2, 3000 যোগ 6000 মিটার। বুঝতে পেরেছো আশা করি? ঠিক আছে, এই নিউটনের গতির সূত্র, দ্বিতীয় সূত্র সম্পর্কে আরো কোনো, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে জানাতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, এর পরবর্তী টপিকসগুলো নিয়ে আগামী ক্লাসে আমি আবারও হাজির হব। তোমরা সবাই সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর বেশি বেশি এই ক্লাসগুলো করার জন্য
এই ভিডিওটি শেয়ার করবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।